বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আলোচনা করব অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সম্পর্কে। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বা অপএম এক ধরনের আইসি। আমরা এখানে দেখতেছি একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। এই আইসি নাম্বার হলো 741C আইসি। এটা এক ধরনের অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। তো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার নামটা কারণ এখানে বেশ কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন এই আইসি দিয়ে সলভ করা যায়। প্রথমে এই আইসি সম্পর্কে একটু পরিচিত হয়নি। এই আইসিতে মোট পিন আছে আমাদের 8টা, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত মোট 8টা পিন আছে। এর মধ্যে 2 নাম্বার পিন যেটা সেটা হলো আমাদের ইনভার্টিং ইনপুট, এবং 3 নাম্বার যেটা সেটা হলো আমাদের নন ইনভার্টিং ইনপুট। অর্থাৎ 2 নাম্বার পিনে আমরা দিব হলো নেগেটিভ ইনপুট বা ইনভার্টিং ইনপুট। নেগেটিভ ভোল্টেজ দিব না, মানে এটার ব্যবহার আমরা কিছুক্ষণ পরে বুঝতে পারবো। এবং 3 নাম্বার পিনটাকে বলা হয় পজিটিভ ইনপুট বা নন ইনভার্টিং ইনপুট। এবং আইসিটাকে চালানোর জন্য আমাদের কি করতে হয়? বায়াসিং করতে হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট ভোল্টেজে বায়াসিং করতে হয়। এর মধ্যে এই 4 নাম্বারটা যেটা আছে 4 নাম্বার পিনটা হলো আমাদের নেগেটিভ বায়াস বা ভিসিসি, এবং 7 নাম্বার পিন যেটা সেটা হলো আমাদের পজিটিভ বায়াস বা প্লাস ভিসিসি। একটা মাইনাস ভিসিসি, একটা প্লাস ভিসিসি, অর্থাৎ একটা নেগেটিভ বায়াস, পজিটিভ বায়াস। এই বায়াসিং করার কারণে আইসিটাকে ড্রাইভ করার জন্য, চালানোর জন্য যে পাওয়ারটা প্রয়োজন হয় সেই পাওয়ারটা এখান থেকে প্রোভাইড হয়। এখন এই একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। এটা ডিজিটাল ডিভাইসেও ব্যবহার করতে পারি, এবং এটা অ্যানালগ ডিভাইসেও এটাকে ইউজ করা যায়। যে কারণে এই আইসিটাকে 5 ভোল্ট থেকে শুরু করে প্রায় 18 ভোল্ট বা 18 ভোল্ট পর্যন্ত আমাদের বায়াসিং হয়। বায়াসিং ভোল্টেজ আমাদের ব্যবহারের উপরে ডিপেন্ড করে। 5 ভোল্ট থেকে শুরু করে 18 ভোল্টেজ, অর্থাৎ প্লাস মাইনাস 5 ভোল্ট। এখানে -5 ভোল্ট থেকে -18 ভোল্ট, আর এখানে +5 ভোল্ট থেকে +18 ভোল্ট পর্যন্ত বায়াসিং করা হয়। এবং 6 নাম্বার পিনটা হলো আমাদের আউটপুট, অর্থাৎ যে কোনো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আউটপুট নিতে গেলে আমরা 6 নাম্বার পিন থেকে নিই। এরপরে যে পিন নাম্বার 1, 8 এবং 5 এগুলো সম্পর্কে আমরা এখন আপাতত জানবো না, কারণ এখানে বেশ কিছু বিষয় আছে। আইসির কম্পেনসেটিং, অর্থাৎ বিভিন্ন ধরনের নয়েজ রিমুভ করার জন্য এই বিভিন্ন ধরনের পারপাসে আমাদের 1, 5 এবং 8 নাম্বার আইসি ব্যবহার হয়, যেগুলো আমার এখন আলোচনার বিষয়বস্তু না। আমরা এগুলো সম্পর্কে জানবো না, ঠিক আছে? তো এই আইসিটাকে যদি আমি সিম্বলে রিপ্রেজেন্ট করি, তাহলে এই আইসিটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি এই আইসিটাকে। এখন অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের মূল যে বিষয়টা, অপেমের যে মূল বিষয়টা, সেটা হলো এর গেইন। অর্থাৎ আমরা ইনপুট, অ্যাম্প্লিফায়ার মানে কি? অ্যাম্প্লিফায়ার মানে হলো যেটা আমাদের ইনপুটকে আউটপুটে বড় করে তুলবে, অর্থাৎ ইনপুটটাকে বড় করে আউটপুটে দেখাবে, সেটি হলো অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ অ্যাম্প্লিফাই করবে, ঠিক আছে? এখন একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে আমরা ইনপুটে যে সিগন্যাল দিব এটাকে আমরা আউটপুটে অনেক বড় করে দেখব। অর্থাৎ প্রত্যেকটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের একটা গেইন আছে, একে বলা হয় গেইন, অর্থাৎ ইনপুট থেকে আউটপুট কত গুণ বড়, এটি হলো আমাদের গেইন, ঠিক আছে? তো একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের আউটপুট যদি হয় V0 এবং তার গেইন যদি হয় এ ধরো হইতে পারে 500, মানে অর্থাৎ ইনপুটকে 500 গুণ বড় করে, অথবা 1000 ইনপুটকে 1000 গুণ বড় করে, অথবা ধরো 20,000 ইনপুটকে 20,000 গুণ বড় করে। এরকম বিভিন্ন অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে বিভিন্ন ধরনের গেইন হয়ে থাকে। তো যদি হয় গেইন, এবং ভিআইডি হলো ডিফারেন্স, অর্থাৎ V1 এবং V2 এর মধ্যে ডিফারেন্সটাকে ধরছে ভিআইডি না। এর মধ্যে V1 হলো আমাদের ইনভার্টিং, নন ইনভার্টিং পিনে হলো আমাদের ভোল্টেজ, এবং V2 হলো ইনভার্টিং পিনে ভোল্টেজ। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স, সেটা হলো ভিআইডি। এই ডিফারেন্স যত হবে, এই ডিফারেন্সটাকে গুণ পরিমাণ বড় করে সে আউটপুটে দেখাবে। এটাই হলো আমাদের একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ব্যবহার, ঠিক আছে? তো এটা হলো ওপেন লুপ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে ইনপুটের সাথে আউটপুটে কোনো ধরনের কানেকশন দেওয়া হয় না, অর্থাৎ ফিডব্যাক কানেকশন দেওয়া হয় না। ইনপুটের সাথে আউটপুটে যদি কোনো কানেকশন দেওয়া হয় তাকে এটা বলা হয় ফিডব্যাক কানেকশন। যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে কোনো ধরনের ফিডব্যাক কানেকশন দেওয়া হয় না তাকে বলা হয় ওপেন লুপ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। আমাদের চিত্রে যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা দেখতেছি সেটা একটা ওপেন লুপ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে? তো কানেকশনের উপর ডিপেন্ড করে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে কয়েক ভাগে ভাগ করা যায়, মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে একটা হলো ইনভার্টিং ওপেন লুপ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, অর্থাৎ এই ওপেন লুপ অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো ইনভার্টিং ওপেন লুপ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। আমরা নাম থেকে বুঝতে পারছি ইনভার্টিং ওপেন লুপ, এর অর্থ কি? যে ওপেন লুপ অপারেশনাল অ্যাম্প্লিফায়ারে আমাদের ইনপুটটাকে দেওয়া হয় ইনভার্টিং পিনে, অর্থাৎ নেগেটিভ পিনে যেখানে ইনপুট বা পাওয়ার দেওয়া হয়। দেখো এখানে নেগেটিভ পিনের সাথে একটা ভোল্টেজ সোর্স যুক্ত করা আছে, যেহেতু নেগেটিভের সাথে একটা ভোল্টেজ সোর্স যুক্ত আছে, অর্থাৎ ইনভার্টিং পিনের সাথে একটা ভোল্টেজ সোর্স যুক্ত আছে, এই কারণে এটাকে বলা হয় ইনভার্টিং ওপেন লুপ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে? এবং আরেকটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার হলো নন ইনভার্টিং ওপেন লুপ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। দেখো এই চিত্রে দেখো এখানে পজিটিভের সাথে একটা ভোল্টেজ সোর্স যুক্ত করা আছে, যেহেতু পজিটিভের সাথে ভোল্টেজ সোর্স যুক্ত করা আছে এই জন্য এটার নাম হলো নন ইনভার্টিং ওপেন লুপ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে? আবার যদি ইনভার্টিং, নন ইনভার্টিং দুই পিনেই যদি আমাদের এখানে ভোল্টেজ সোর্স বা যুক্ত করা থাকে, অর্থাৎ দুই পিনে যদি ইনপুট থাকে, সেটাকে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বা ডিফারেন্সিয়াল অপেম। তো এই হলো ওপেন লুপ অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের বিভিন্ন ক্লাসিফিকেশন, ঠিক আছে? ওকে,
মোটামুটি আমরা অপারেশন অ্যাম্পলিফায়ার সম্পর্কে জানছি, এত ডিটেলস আমরা যাব না, ঠিক আছে। তো ওপেন লুপ অপারেশন অ্যাম্পলিফায়ারে বিভিন্ন ধরনের কানেকশন আছে, অর্থাৎ আমরা যদি অপারেশন অ্যাম্পলিফায়ার তো এটা ওপেন লুপ দেখলাম, এখন যদি অপারেশন অ্যাম্পলিফায়ারে আমরা ফিডব্যাক কানেকশন দিই তাহলে আমাদের এটা আর ওপেন লুপ অপারেশন অ্যাম্পলিফায়ার থাকে না, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের ফিডব্যাক কনফিগারেশন দেওয়া আছে, যাক এগুলো আমি পরীক্ষায় দিব না, তোমাদের আর কোর্স বেশি বড় করতেছি না। এখানে ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক ভোল্টেজ ফিডব্যাক ডিটেলস, আসলে তোমাদের কোর্সটা হলো সব কিছুই আছে কিন্তু কোনো কিছু ঠিক মতো না, অর্থাৎ একটা মিক্সড একটা কোর্স, এখানে অনেক কিছু দিয়ে রাখছে কিন্তু সব কিছু সম্পর্কে দিয়ে আসলে টাচ করা যায় না। তো এটা এখানে একটা সার্কিট দেখতেছি, এটা একটা ভোল্টেজ ফলোয়ার সার্কিট। তো এটা মনে রাখো, এই ভোল্টেজ ফলোয়ার সার্কিটের কাজটা কি? ভোল্টেজ ফলোয়ার সার্কিটটা হলো যে সার্কিটের কোনো গেইন নাই, অর্থাৎ ইনপুটে যা দিব আউটপুটে তাই পাবো, সেটি হলো ভোল্টেজ ফলোয়ার সার্কিট। অর্থাৎ ইনপুট এবং আউটপুট একই থাকবে, অর্থাৎ এর গেইন হলো 1, সরি গেইন নাই বলতে গেইন হলো 1, যে সার্কিটের গেইন হলো 1 সেটা হলো ভোল্টেজ ফলোয়ার সার্কিট। এটাকে মনে রাখো, ভোল্টেজ ফলোয়ার সার্কিটটা যদি আঁকতে বলি তাহলে যেন পারো, এবং ভোল্টেজ ফলোয়ার সার্কিট কি সম্পর্কে যেন কিছু বলতে পারো, ঠিক আছে। অর্থাৎ যার গেইন হলো 1, অর্থাৎ ইনপুট যা দেয় আউটপুটে তাই পাই, সেটা ভোল্টেজ ফলোয়ার সার্কিট। একে অনেক সময় বাফার সার্কিটও বলা হয়, ঠিক আছে। এটা তোমাদের বিশেষ করে ডিজিটাল লজিক ডিজাইনে যখন পড়বা তখন বাফার সম্পর্কে আলোচনা আছে না। বাফার সার্কিট সাধারণত ইউজ করা হয়, সেটা হলো রেজিস্ট্যান্সের ইফেক্টকে নেগলিফাই করার জন্য, অর্থাৎ রেজিস্ট্যান্সের লোডকে নালিফাই করার জন্য সাধারণত বাফার সার্কিট ইউজ করা হয়। আশা করি স্যার তোমাদের বোঝায় বলবে পরে যখন ডিজিটাল লজিক ডিজাইন পড়বে তখন, ঠিক আছে। তো মোটামুটি এই পর্যন্তই আমাদের। এখন আমি আলোচনা করব কম্পারেটর সার্কিট সম্পর্কে। এই অপারেশনাল অ্যাম্পলিফায়ার, ওপেন লুপ অপারেশনাল অ্যাম্পলিফায়ারের একটা ব্যবহার হলো কম্পারেটর সার্কিট। কম্পারেটর সার্কিট হলো যে সার্কিট একটা সিগন্যালের সাথে আরেকটা সিগন্যালের কম্পেয়ার করে আউটপুটে দেয়, সেটা হলো কম্পারেটর সার্কিট। যেমন এখানে একটা জিরো ক্রসিং ডিটেক্টর দেখানো আছে। জিরো ক্রসিং ডিটেক্টর কি? এটা হলো যে রেফারেন্স ভোল্টেজটাকে জিরো ভোল্টেজ রাখছি এবং ইনপুট একটা সিগন্যাল দিছি, এই রেফারেন্স ভোল্টেজের সাপেক্ষে ইনপুট সিগন্যাল বেশি নাকি কম এটার উপর ডিপেন্ড করে সে আউটপুটে একটা পালস দিবে। এটাই হলো জিরো ক্রসিং ডিটেক্টরের কাজ, ঠিক আছে। যেমন এখানে রেফারেন্স ভোল্টেজ এই V1 হলো রেফারেন্স ভোল্টেজকে জিরো রাখছি, V2 তে একটা সাইনোসয়েডাল ট্রায়াঙ্গুলার ওয়েভ, এটা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, ঠিক আছে। একটা সাইনোসয়েডাল ট্রায়াঙ্গুলার ওয়েভ দিছি। ট্রায়াঙ্গুলার ওয়েভ দেওয়ার ফলে কি হইতাছে দেখো, আমাদের এই সিগন্যালটা যখন জিরো আছে তখন আউটপুটে যে দেখো এখানে কিন্তু সিগন্যালটা কিন্তু ইনভার্টিং পিনে দিচ্ছি, অর্থাৎ এটা ইনভার্টিং ওপেন লুপ অপারেশন অ্যাম্পলিফায়ার। অর্থাৎ দেখো ইনভার্টিং পিনে কানেকশন দিলে যেটা হবে সেটা হলো ইনপুটটা আউটপুটে উল্টা হয়ে যাবে, অর্থাৎ ইনপুটে যদি আমাদের পজিটিভ ভোল্টেজ থাকে আউটপুটে হয়ে যাবে নেগেটিভ ভোল্টেজ, ঠিক আছে। দেখো এখানে ট্রায়াঙ্গুলার ওয়েভ দিচ্ছি, ট্রায়াঙ্গুলার ওয়েভ দেওয়ার কারণে এখানে দেখো জিরো থেকে যখন উপরে সিগন্যালটা চলে গেলো, অর্থাৎ পজিটিভ যখন সিগন্যালটা পাইলাম, ঠিক আছে, অর্থাৎ জিরো থেকে উপরে পজিটিভ ভোল্টেজ যখন ইনপুটে গেল তখন আউটপুটে হয়ে গেল নেগেটিভ ভোল্টেজ। এখন একটা প্রশ্ন আসতে পারে, এখানে ট্রায়াঙ্গুলার ওয়েভ, এখানে স্কোয়ার ওয়েভ দিলাম কেমনে? এটাই এখন বোঝার বিষয়। একটা ওপেন লুপ অপারেশনাল অ্যাম্পলিফায়ার আউটপুটে সর্বোচ্চ যে ভোল্টেজটা দিতে পারে সেটা হলো তার বায়াসিং ভোল্টেজ, অর্থাৎ এই যে ভোল্টেজে বায়াসিং করা হয়েছে এই ভোল্টেজের বেশি সে আউটপুটে কখনো দিতে পারে না, ঠিক আছে। একটা ওপেন লুপ অপারেশনাল অ্যাম্পলিফায়ারের গেইন থাকে অনেক হাই থাকে। একটা ওপেন লুপ অপারেশনাল অ্যাম্পলিফায়ারের গেইন প্রায় 20,000 থেকে 2 লাখ গুণ সে এটাকে অ্যাম্পলিফাই করে, অর্থাৎ অনেক হাই। এখানে যদি খুব কম মানে একটা সিগন্যাল দেয় সেটা এখানে আউটপুটে অসংখ্য বেশি। একটা সিগন্যালকে যদি 20,000 গুণ বড় করো তাহলে সিগন্যালটা কত ভোল্ট হতে পারে? এটা যদি আমি 1 মিলি ভোল্টেরও সিগন্যাল দিই, এটা তো অন্তত 20,000 মিলি ভোল্টের একটা সিগন্যাল। 20,000 মিলি ভোল্ট মানে কি বুঝতেছ? হ্যাঁ, কত একটা হাই লেভেলের ভোল্টেজ। আর বায়াসিং করি সর্বোচ্চ কত ভোল্টেজে? সর্বোচ্চ 5 থেকে 18 ভোল্টেজে। অর্থাৎ এই ভোল্টেজটা গেইন হওয়ার পরে দেখা যায় বায়াসিং ভোল্টেজকে ক্রস করে ফেলে। যখনই সে বায়াসিং ভোল্টেজকে ক্রস করে ফেলে তখনই সে কি করে, আমাদের এই বায়াসিং ভোল্টেজটা তখন আমাদের শো করতে থাকে। বায়াসিং ভোল্টেজটা কত এখানে? প্লাস ভি সেট থেকে মাইনাস ভি সেট, প্লাস ভি সেট থেকে মাইনাস ভি সেট। অর্থাৎ ইনপুট ভোল্টেজে যাই দেই আমার আউটপুটে সে দেখাইতেছে বায়াসিং ভোল্টেজ মাইনাস ভি সেট। কারণ কি? কারণ এই গেইনটা বায়াসিং ভোল্টেজকে ক্রস করে ফেলতেছে। এই আউটপুটটা গেইনের সাথে গুণ হওয়ার পর এত বাইরে গেছে যে বায়াসিং ভোল্টেজকে ক্রস করে ফেলতেছে, যে কারণে আউটপুটে আমি এখানে বায়াসিং ভোল্টেজটাই দেখতেছি। যে কারণে ট্রায়াঙ্গুলার ওয়েভ দেখলে বায়াসিং ভোল্টেজ। যদি এরকম হয় গেইনটা যদি কম থাকে, আমাদের ইনপুটটা যদি অনেক কম থাকে, যদি 18 ভোল্টেজের নিচে যদি আমি আমার এই আউটপুট সিগন্যালটা থাকে তাহলে ইনপুট যা পাবো আউটপুট তার চেয়ে একটু বড় পাবো। ইনপুট যদি হয় মাইক্রোভোল্ট, ধরো আউটপুট তখন হবে মিলি ভোল্টে, ঠিক আছে। কিন্তু ইনপুট যদি হয় ভোল্টে তাহলে আউটপুট কত হবে?
আউটপুট 20,000 ভোল্ট হয়ে যাবে, 1 ভোল্ট দিলে 20,000 ভোল্ট, সুতরাং বায়াসিং ভোল্টেজকে তখন সে ক্রস করে ফেলবে। সুতরাং 20,000 ভোল্টেজ তো আর আউটপুটে দেখানো সম্ভব না, একটা ডিভাইসের পক্ষে সম্ভব না, সে ওই 18 ভোল্টই দেখাবে তখন। এই কারণে 18 ভোল্ট ডিসি হয়ে গেছে, এটা 18 ভোল্ট ডিসি, অর্থাৎ একটা আমি একদম কনস্ট্যান্ট সিগন্যাল পাইতেছি, অর্থাৎ ইনপুটে যখন পজিটিভ দিতেছি আউটপুটে তখন ইনভার্ট হয়ে নেগেটিভ হয়ে যাচ্ছে। আবার দেখো জিরো যখন ক্রস করলো, জিরো ভোল্টেজটা যখন ক্রস করে যখন নেগেটিভ আইসে বললো, তখন আবার উল্টে আউটপুটটা আমাদের পজিটিভ হয়ে গেল। আবার যখন ক্রস করে যখন পজিটিভ হলো, আউটপুটটা তখন আবার নেগেটিভ হয়ে গেল। এটাই হলো আমাদের কম্পারেটর সার্কিটের জিরো ক্রসিং ডিটেক্টর। এরকম ভাবে আমি রেফারেন্স ভোল্টেজ চেঞ্জ করে আমরা করতে পারি। যখন এটা হলো 1.5 ভোল্টের রেফারেন্স দিচ্ছি, ঠিক আছে, সে 1.5 ভোল্টের সাথে কম্পেয়ার করবে, ঠিক আছে। 1.5 ভোল্টেজের সে যখন ইনপুট উপরে যাবে তখন আউটপুটে নেগেটিভ এসে পড়বে, আবার 1.5 ভোল্টেজের সে যখন ইনপুট কম যাবে আউটপুটে তখন পজিটিভ এসে যাবে। দেখো এই যেখানে 1.5 ভোল্টেজের সে যখন উপরে সিগন্যালটা চলে গেছে তখন আউটপুট হয়ে গেছে নেগেটিভ। আবার যখন সিগন্যালটা 1.5 ভোল্টেজে 1.5 ভোল্টের ডট ডট লাইনে 1.5 ভোল্ট দেখাইছি, নিচে নামে গেছে তখন সিগন্যালটা হয়ে গেছে আবার পজিটিভ। অর্থাৎ এখানে রেফারেন্স ভোল্টেজের সাপেক্ষে এখানে আমাদের আউটপুট ভোল্টেজ দেখায় যে এখানে একটা সার্কিট এক্সাম্পল আছে, এখানে রেফারেন্স ভোল্টেজ আছে -1.5 ভোল্ট, আর এখানে ইনপুটটা দিচ্ছি আমি পজিটিভে ইনপুট দেওয়া মানে কি নন ইনভার্টিং পিন ইনপুট দেওয়ার অর্থ হলো ইনপুট যা আউটপুট হচ্ছে তাই, পোলারিটি তাই। দেখো এখানে ইনপুট যখন -1.5 ভোল্টেজে বড় তখন আউটপুটও বড়, ইনপুট যখন -1.5 ভোল্টেজে ছোট, দেখো ছোট, তখন আউটপুট আমাদের ছোট, ঠিক আছে। এটি হলো নন ইনভার্টিং এবং ইনভার্টিং এর মধ্যে পার্থক্য। নন ইনভার্টিং এ আমাদের ইনপুট যা আউটপুটে তাই আসে, পোলারিটি চেঞ্জ হয় না, কিন্তু ইনভার্টিং এ ইনপুটের আর আউটপুটের পোলারিটি অপোজিট হয়ে যায়, অর্থাৎ ইনপুট প্লাস থাকলে আউটপুট হয়ে যায় মাইনাস। আর এটা সবসময় রেফারেন্স ভোল্টেজের সাপেক্ষে যে ইনপুট সিগন্যাল আছে সেটাকে সে কম্পেয়ার করে। রেফারেন্স ভোল্টেজটা একটা ডিসি ভোল্টেজ হইতে পারে, এসি ভোল্টেজ হইতে পারে। সাধারণত ডিসি ভোল্টেজ যদি রেফারেন্স ভোল্টেজ থাকে, আমাদের ইনপুটটা থাকে একটা এসি ভোল্টেজ, ঠিক আছে। এইভাবে আমাদের এই কম্পারেটিভ সার্কিট আমাদের কম্পেয়ার করে আউটপুট দেয়। এটি হলো ওপেন লুপ অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের একটা ব্যবহার। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আলোচনা করব পাওয়ার অ্যাম্প্লিফায়ার সম্পর্কে। কিছু অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আছে যেগুলোকে আমরা পাওয়ার অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করি। সাধারণত অপারেশনাল অ্যাম্প্লিফায়ার না, পাওয়ার অ্যাম্প্লিফায়ার হলো জাস্ট যে কোনো একটা অ্যাম্প্লিফায়ার, যে অ্যাম্প্লিফায়ারটা আমরা গেইনের জন্য ব্যবহার করি না, অর্থাৎ আউটপুটকে গেইন করার জন্য আমরা ব্যবহার করি না, আউটপুট ভোল্টেজকে গেইন করার জন্য ব্যবহার করি না, পাওয়ারকে গেইন করার জন্য ব্যবহার করি। যেমন ধরো আমরা যদি কোনো মাইক্রোফোন ইউজ করি, মাইক্রোফোনে যদি একটা আমাদের সাউন্ডকে যদি, অর্থাৎ আমাদের যে কথাগুলো বলি এই কথাগুলো কি আমাদের ভোল্টেজে কনভার্ট হয়, এগুলোকে যদি অ্যাম্প্লিফাই করি, এই অ্যাম্প্লিফাই করার পরও এটা কিন্তু অনেক কম মানের ভোল্টেজ থাকে, অর্থাৎ এর পাওয়ার রেটিংটা অনেক কম থাকে। এই পাওয়ার রেটিং দিয়ে আমাদের বিশাল স্পিকারের মতো লোড আমাদের চালানো সম্ভব হয় না, যে কারণে আমরা কি করি, সেখানে একটা পাওয়ার অ্যাম্প্লিফায়ার ইউজ করি। পাওয়ার অ্যাম্প্লিফায়ার কাজটা একটাই, সেটা হলো সে পাওয়ারকে অ্যাম্প্লিফাই করবে, ভোল্টেজকে বা কারেন্টকে ইন্ডিভিজুয়ালি না, সে পাওয়ারকে অ্যাম্প্লিফাই করে আমাদের লোডে দিবে। তাহলে আমরা একটা বড় মানের কোনো লোডও আমরা সেই পাওয়ার দিয়ে ড্রাইভ করতে পারবো। এটি হলো মোটামুটি পাওয়ার অ্যাম্প্লিফায়ারের কাজ, ঠিক আছে। তো এই পর্যন্ত পাওয়ার অ্যাম্প্লিফায়ার সম্পর্কে আমরা ডিটেল যাব না, শুধু পাওয়ার অ্যাম্প্লিফায়ার কি, পাওয়ার অ্যাম্প্লিফায়ারের কাজটা কি এই সম্পর্কে একটু আলোচনা করলাম, ঠিক আছে। ধন্যবাদ। ফিল্টার সম্পর্কে আলোচনা করি। ফিল্টার সার্কিট এক ধরনের সার্কিট, যে সার্কিটটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের সিগন্যালকে ফিল্টার করি। অর্থাৎ যে কোনো একটা, যেমন আমরা কথা বলি, আমাদের কথার মধ্যে কিন্তু বিভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যাল থাকে, হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি, বিভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যাল। ধরো যে আমি কথা বলতেছি, এর একটা ফ্রিকোয়েন্সি আছে, আবার ধরো দোকানে একটা শব্দ হইতেছে বা রাস্তায় একটা শব্দ হইতেছে, এর একটা ফ্রিকোয়েন্সি আছে না, এরকম। আবার ধরো এখানে সামনে দিয়ে একটা ট্রাক যাচ্ছে, ট্রাকের হর্ন, বাসের হর্ন, তার একটা ফ্রিকোয়েন্সি আছে। তো বিভিন্ন সিগন্যালে বিভিন্ন ফ্রিকোয়েন্সি আছে। তো আমরা যদি এই বিভিন্ন ফ্রিকোয়েন্সি থেকে বেছে বেছে শুধুমাত্র কোনো একটা ফ্রিকোয়েন্সিকে নিতে চাই, অন্য ফ্রিকোয়েন্সিকে যদি বাদ দিতে চাই, তাহলে আমাদের ফিল্টার করার প্রয়োজন পড়ে, অর্থাৎ ফ্রিকোয়েন্সিগুলোকে ছাকার প্রয়োজন করে। যেমন এর উপরে ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সি ফিল্টারগুলো 4 ধরনের ফিল্টার হয়। একটা হলো লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার হলো যে ফিল্টারটা আমাদের লো ফ্রিকোয়েন্সিকে পাস করতে দেয় কিন্তু হাই ফ্রিকোয়েন্সি আটকায় দেয়, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সিকে যাইতে দেয় না, লো ফ্রিকোয়েন্সিকে যাইতে দেয়, সেই ফিল্টারটা লো পাস ফিল্টার। হাই পাস ফিল্টার, যে ফিল্টারটা আমাদের হাই ফ্রিকোয়েন্সিকে যাইতে দেয় কিন্তু লো ফ্রিকোয়েন্সিকে আটকাই ফেলে, সেটা হলো আমাদের হাই পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টার হলো আমরা যদি বলি 5 থেকে 10 হার্টজের মধ্যে আমি সিগন্যাল নিতে চাই আর বাদ বাকি সব বাদ, ঠিক আছে। অর্থাৎ 5 থেকে 10-এর মধ্যে আমি নিতে চাইতেছি, 5 মেগাহার্টজ থেকে 10 মেগাহার্টজের মধ্যে আমি সিগন্যাল নিব আর সব বাদ, অর্থাৎ একটা নির্দিষ্ট ব্যান্ডের সিগন্যাল নিব আর সবগুলো বাদ দিয়ে দিব। সেই ধরনের ফিল্টারটা হলো আমাদের ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টার কি করে, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ফিল্টারকে আমাদের পাস করতে দেয়, বাদ বাকিগুলোকে বাদ দিয়ে দেয়। আর একটা হলো ব্যান্ড ইলিমিনেশন ফিল্টার বা ব্যান্ড রিজেকশন ফিল্টার। ধরো আমি বললাম যে আমি 2 মেগাহার্টজ থেকে 3 মেগাহার্টজের ফিল্টার বাদ দিব আর সব পাস করতে দিব, ঠিক আছে। অর্থাৎ কতটুক পোর্শন বাদ দিব, এটা যে ফিল্টার দিয়ে
বাদ দেওয়া হয় সেই ফিল্টারটাকে বলা হয় ব্যান্ড ইলিমিনেশন ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টারের পার্থক্য হলো কতটুকু ফিল্টার আমি পাস করতে দিব, কতটুকু সিগন্যাল আমি পাস করতে দিব, আর ব্যান্ড ইলিমিনেশন ফিল্টারটা হলো কতটুকু সিগন্যালকে আমি আটকাইয়ে ফেলবো। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে দুইটা নাম, একটা হলো ব্যান্ড পাস ফিল্টার আর একটা হলো ব্যান্ড ইলিমিনেশন ফিল্টার। তো এই 4 ধরনের ফিল্টার আছে। তো ফিল্টার বিভিন্ন ধরনের ফিল্টার আছে, বিভিন্ন ধরনের সার্কিটে ফিল্টার তৈরি করা যায়। আমাদের বিভিন্ন মানের ফিল্টার আছে। একটা ক্যাপাসিটর নিজেও একটা ফিল্টার না, আবার ইন্ডাক্টর ক্যাপাসিটর দিয়েও আমাদের ফিল্টার তৈরি করা যায়। এছাড়া আমরা অপারেশন অ্যাম্প্লিফায়ার দিয়েও ফিল্টার তৈরি করতে পারি। তো বিভিন্ন ধরনের ফিল্টার আছে। তোমরা যদি কাফলিংয়ের বই দেখো, এই বইয়ের মধ্যে অসংখ্য ফিল্টার দেখতে পারবা। ফিউচারে যদি কারো এই নিয়ে কাজ করার ইচ্ছা থাকে তাহলে সেখান থেকে তোমরা দেখতে পারো। ঠিক আছে, আমাদের কোর্সের জন্য আমরা মোটামুটি এইটুকু এখন পড়বো। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ওপেন লুপ অপারেশন অ্যাম্প্লিফায়ার সম্পর্কে তো আমরা অনেক আলোচনা করলাম। এখন আমি আলোচনা করব ক্লোজ লুপ অপারেশন অ্যাম্প্লিফায়ার সম্পর্কে। তো ক্লোজ লুপ অপারেশন অ্যাম্প্লিফায়ার মানে কি? অর্থাৎ যে অপারেশন অ্যাম্প্লিফায়ারে আমাদের একটা ফিডব্যাক পাথ থাকে, ইনপুটের সাথে আউটপুটের একটা ফিডব্যাক পাথ থাকে। এই ফিডব্যাক দুই ধরনের হয়, একটা হলো পজিটিভ ফিডব্যাক আর একটা হলো নেগেটিভ ফিডব্যাক। যদি আউটপুটের সাথে ইনপুটের নেগেটিভ টার্মিনালে কানেকশন থাকে, দেখো যেখানে খেয়াল করে দেখো, আউটপুটের সাথে ইনপুটের নেগেটিভ টার্মিনালের একটা কানেকশন আছে, তো এই ফিডব্যাকটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক। ঠিক আছে, আবার যদি আউটপুটের সাথে ইনপুটের পজিটিভ টার্মিনালে কোনো কানেকশন থাকে তাহলে সেই ফিডব্যাকটাকে বলা হয় পজিটিভ ফিডব্যাক। তো এখানে যে ফিডব্যাক নেটওয়ার্ক টাকানো আছে সেটা নেগেটিভ ফিডব্যাক। আমরা নেগেটিভ ফিডব্যাকটাকে মোস্টলি ইউজ করি, কারণ অ্যাম্প্লিফায়ার হিসেবে নেগেটিভ ফিডব্যাক ইউজ করা হয়। পজিটিভ ফিডব্যাক ইউজ করা হয় কিন্তু সেটা অসিলেটর হিসাবে, অর্থাৎ আমরা যদি সিগন্যাল অসিলেশন চাই, অসিলেটর হিসাবে আমরা পজিটিভ ফিডব্যাক ইউজ করি, আদারওয়াইজ আমরা নেগেটিভ ফিডব্যাক ইউজ করি। আবার আমি বলতেছি, অসিলেটর হিসাবে সবসময় পজিটিভ ফিডব্যাক ইউজ হয় এবং অ্যাম্প্লিফায়ার হিসেবে সবসময় নেগেটিভ ফিডব্যাক ইউজ করা হয়। এখন ঘটনা হলো, ওপেন লুপ অপারেশন অ্যাম্প্লিফায়ার এর চেয়ে এই নেগেটিভ ফিডব্যাক ইউজ করলে আমাদের সুবিধাটা কি থাকে? সবচেয়ে বড় সুবিধা সেটা হলো ওপেন লুপ অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের গেইনটা থাকে অনেক হাই। কিছুক্ষণ আগে আমি যেটা আলোচনা করছিলাম যে ওপেন লুপ অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের গেইনটা এত হাই থাকে যে আমাদের ইনপুট সিগন্যালটা আউটপুটে বর্ধিত হইতে হইতে এই বায়াসিং ভোল্টেজ যেটা থাকে, অর্থাৎ যে ভোল্টেজে অপএমটা বায়াস করা হয় সেটাকে ক্রস করে ফেলা হয়। ফলে আউটপুট ভোল্টেজটা আর ইনপুটকে রিপ্রেজেন্ট করে না, সে আউটপুট ভোল্টেজটা তখন বায়াসিং ভোল্টেজটাকেই সে আউটপুটে নিয়ে আসে। অর্থাৎ ইনপুট ভোল্টেজকে অ্যাম্প্লিফাই করার বদলে সে তখন আউটপুট এই বায়াসিং ভোল্টেজটাকেই সে আউটপুটে শো করে। এই কারণে অনেক হাই গেইন হওয়ার কারণে আমরা ওপেন লুপ অ্যাম্প্লিফায়ারকে নর্মাল অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি না, যে কোনো ছোটখাটো সিগন্যাল অ্যাম্প্লিফাই করার জন্য ব্যবহার করতে পারি না, যে কারণে আমাদের গেইনকে কমানোর প্রয়োজন হয় বা গেইনকে লিমিটেড করার প্রয়োজন হয়। ওপেন লুপ অ্যাম্প্লিফায়ারের গেইনটা লিমিটেড না, অর্থাৎ এর গেইনটা অনেক ফ্লাকচুয়েট করে। ঠিক আছে, তো এই কারণ কিন্তু এই ক্লোজ লুপ অ্যাম্প্লিফায়ার যেটা নেগেটিভ অ্যাম্প্লিফায়ার, এর গেইনটা অনেকটা ফিক্সড, অনেকটা স্টেবল, আর গেইনটা অনেক কম থাকে, যে কারণে আমাদের যে কোনো সিগন্যালকে আমাদের আশানুরূপভাবে আমরা বর্ধিত করে সেই সিগন্যালটাকে আমরা রিড করতে পারি। তো এই নেগেটিভ ফিডব্যাক সার্কিট যেটা এখানে ইউজ করা আছে, এটা আবার দুই ধরনের আছে। একটা হলো ইনভার্টিং এবং নন ইনভার্টিং। যেটা বলছি, যদি এখানে পাওয়ার দেওয়া থাকে ইনভার্টিং পিনে, অর্থাৎ নেগেটিভ পিনে যদি পাওয়ার দেওয়া থাকে সেটা হলো ইনভার্টিং, এবং যদি পজিটিভ পিনে, অর্থাৎ এখানে দেখা হয় যে পজিটিভ পিনে তখন পাওয়ার দেওয়া থাকবে, অর্থাৎ ইনপুট দেওয়া থাকবে, সেটা হলো নন ইনভার্টিং। এটা হলো ইনভার্টিং এবং নন ইনভার্টিং। তো ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে আমরা যখন আসি, অর্থাৎ নেগেটিভ পিনে যখন আমাদের এখানে পাওয়ার দেওয়া থাকবে, এটা একটা নেগেটিভ ফিডব্যাক, এখানে নেগেটিভেই আমাদের পাওয়ার দেওয়া আছে, এটা একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, ক্লোজ লুপ অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, যেখানে নেগেটিভ ফিডব্যাক সার্কিট ইউজ করা হয়েছে। তো এর গেইনটা হলো, আমাদের ফর্মুলা হলো, আমরা জানি গেইন সবসময় হলো আউটপুট বাই ইনপুট, অর্থাৎ আউটপুট এবং ইনপুটের অনুপাতটাই হলো আমাদের গেইন, অর্থাৎ ইনপুটের সাপেক্ষে আউটপুট কতটুকু বড় হয়েছে সেটাই হলো গেইন। তাহলে গেইন সমান আউটপুট বাই ইনপুট সমান আমরা লিখতে পারি RF বাই R1, অর্থাৎ এই রেজিস্ট্যান্সকে এই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে আমরা গেইন পাবো। এটা হলো গেইনের ফর্মুলা, আমরা এটা মনে রাখবো। ঠিক আছে, একটা নেগেটিভ ফিডব্যাক সার্কিটে যদি ইনভার্টিং পিনে যদি আমাদের পাওয়ার দেওয়া থাকে, তার গেইন হলো -RF বাই R1, এই RF বাই R1। ঠিক আছে, অর্থাৎ আউটপুট ভোল্টেজ সমান হয়ে যাবে এই -RF বাই R1 ইন্টু Vin। তো এই ফর্মুলাটা তুমি মনে রাখবা। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে যখন নেগেটিভ ফিডব্যাক সার্কিটে যখন নন ইনভার্টিং পিনে যখন আমি পাওয়ার দিব, তখন আমাদের কি হবে? নন ইনভার্টিং পিনে পাওয়ার দিলে আমাদের তার গেইনটা হয়ে যাবে V0 বাই Vin ইকুয়াল টু 1 প্লাস RF বাই R1, অর্থাৎ নন ইনভার্টিং পিনে যখন পাওয়ার আসবে তখন ফর্মুলাটা হবে 1 প্লাস RF বাই R1, অর্থাৎ তার ভোল্টেজটা হলো V ইকুয়াল টু 1 প্লাস RF বাই R1 ইন্টু Vin। তো এটা হলো নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের জন্য, এটা হলো আমাদের ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের জন্য। ঠিক আছে, যখন নেগেটিভ ফিডব্যাক সার্কিট ইউজ করা হয়। এখন যদি ধরো
এই দুইটা সার্কিটকে আমি যোগ করে দিলাম, এটার আউটপুটের সাথে ধরো আমি এটার ইনপুট লাগাই দিলাম, ঠিক আছে, এটার আউটপুটের সাথে ধরো আমি এটার ইনপুট লাগাই দিলাম, অর্থাৎ এখানে যে আউটপুট সেই আউটপুটে কি করলাম, এই ভোল্টেজ সোর্সটা না দিয়ে আমি এই আউটপুটের সাথে আমি এখানে কানেকশন দিয়ে দিলাম, এই ভোল্টেজ সোর্সটাকে আমি ধরো এই জায়গায় ধরে কানেকশন দিয়ে দিলাম। তাহলে কি হবে বলতো, তাহলে এটা আর এটা সিরিজে কানেক্টেড হয়ে যাবে না, এটা সিরিজে কানেক্টেড হয়ে যাবে, তখন এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ দুইটা ভোল্টেজ যোগ হয়ে যাবে। অর্থাৎ এই ধরনের প্রবলেম থাকলে প্রথমে এর আমি ভোল্টেজ বের করব, তারপর এর ভোল্টেজ বের করব, এই দুইটা ভোল্টেজকে আমি যোগ করে দিব, যোগ করে দিলেই আমার ওভারঅল ভোল্টেজটা আমার আইসে পড়বে। এখন যদি একটা কাজ করি যে এই ভিনোটটাকে যদি আমি এখানে কানেক্ট না করে এটাকে গ্রাউন্ড করে দিই, এটা গ্রাউন্ড করে দিয়ে এই ভিনোটটাকে আমি এই ইনভার্টিং পিনে কানেক্ট করে দিলাম, অর্থাৎ এখানে কানেক্ট করে দিলাম, এই ভিনোটকে আমি এখানে কানেক্ট করলাম, তাহলে কি হবে, তাহলেও এটার ভোল্টেজ ভোল্টেজ যোগ হবে, কিন্তু এটার জন্য তখন ইকুয়েশন হয়ে যাবে হলো এই ইকুয়েশন -RF/R1, অর্থাৎ এই ইকুয়েশনটা সবসময় নন ইনভার্টিং পিনে ভোল্টেজ থাকলে হয়, কিন্তু ইনভার্টিং পিনে যখনই ভোল্টেজ চলে যাবে তখন ইকুয়েশন হয়ে যাবে এটা V0 = -RF/R1 × Vin। আচ্ছা, এই জিনিসটা তোমরা কনসেপ্টটা তোমার মনে রাখো, পরীক্ষায় যদি এই ধরনের কোনো প্রবলেম দেয় যেন তোমরা এটা ফেস করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আলোচনা করব ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েটর সার্কিটকে নিয়ে, অর্থাৎ একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারে বিভিন্ন ধরনের ব্যবহার আছে, এর মধ্যে একটা ব্যবহার হলো একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারকে ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েটর হিসেবে ব্যবহার করা যায়। এখানে যে সার্কিটটা দেখতো সেটা একটা ইন্টিগ্রেটর সার্কিট, এখানে ইনপুটে যে সিগন্যালটা দিবা সেই সিগন্যালকে সে ইন্টিগ্রেশন করবে, অর্থাৎ সাইন দিলে কস করে ফেলবে, কস দিলে সাইন করে ফেলবে, অর্থাৎ জাস্ট আমাদের ইন্টিগ্রেশন করে ফেলবে, ঠিক আছে। অর্থাৎ ইন্টিগ্রেটর সার্কিটের যে কাজটা হলো আমাদের ইনপুট সিগন্যালকে ইন্টিগ্রেশন করে আউটপুট দেওয়া, ঠিক আছে, এটা হলো ইন্টিগ্রেটর সার্কিট। আচ্ছা, এরপরে হলো আমাদের পড়বো ডিফারেন্সিয়েটর সার্কিট। আচ্ছা, একটা ডিফারেন্সিয়েটর সার্কিট হলো যে সার্কিটটা আমাদের ডিফারেন্সিয়েট করে ফেলে, অর্থাৎ ইনপুটে যে সিগন্যালটা দেবো সেই সিগন্যালটাকে সে আউটপুটে ডিফারেন্সিয়েট করে ফেলবে, সেটাই হলো আমাদের ডিফারেন্সিয়েটর সার্কিট। যেখানে একটা ডিফারেন্সিয়েটর সার্কিট দেওয়া আছে, ঠিক আছে, এটা একটা ডিফারেন্সিয়েটর সার্কিট, ঠিক আছে। এখানে আমি ইনপুটে যে সিগন্যালটা দিব আউটপুটে কি করবে, এই সিগন্যালটাকে ডিফারেন্সিয়েট করে ফেলবে, ঠিক আছে। এই দুইটা সার্কিট একটু মনে রাখবা, ঠিক আছে, ইন্টিগ্রেটর সার্কিট এবং ডিফারেন্সিয়েটর সার্কিট। এইভাবে অপারেশনাল অ্যাম্পলিফায়ার দিয়ে আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে। দুইটা সিগন্যালকে যোগ করতে পারি, দুইটা সিগন্যালকে বিয়োগ করতে পারি, না গুণ করতে পারি, তারপরে আমাদের এরকম ইন্টিগ্রেশন করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি, বিভিন্ন ধরনের পারপাসে আমাদের এই অপারেশনাল অ্যাম্পলিফায়ার ব্যবহার হয়। ধন্যবাদ সবাইকে।